কর্ম মানুষকে নিয়তির কাছে এনে ফেলে, কিন্তু সেই নিয়তি থেকে যদি কেউ বাঁচতে চায়, পালাতে চায় তার সেই অপরাধবোধ থেকে, তাহলে তার থেকে পালানো যায় কি? নমস্কার। আজ বনফুলের লেখা পালানো যায় না। আকাশ মেঘাচ্ছন্ন, সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে প্রলয়ের প্রতীক্ষা করছে। শাখা প্রশাখাময় একটা বিদ্যুৎ আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেবার পরই প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হলো। তারপর আবার সব চুপচাপ। তারপরই শোঁ শোঁ করে ঝড় এলো। কামান গর্জনের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো যেন। সোনাটুপি গ্রামের প্রান্তে যে অরণ্যটা আছে, তার গাছগুলো হাহাকার করতে লাগলো। অরণ্যের পাশেই প্রকাণ্ড প্রান্তর। দুটো শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে মাঠের উপর দিয়ে ছুটে বেরিয়ে গেল। কাক বক উড়তে লাগলো বিভ্রান্ত হয়ে। তারপর বৃষ্টি নামলো, বেশ মুষলধারে। ঝড় বৃষ্টি দুটোই সমানে চলতে লাগলো। অন্ধকারও ঘনিয়ে এলো ক্রমশ। গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো মাঠে। মনে হলো মৃত সৈনিকের দল আছড়ে আছড়ে পড়ছে যেন। ঝড় বৃষ্টি আর অরণ্য মিলে শব্দের বৈচিত্র্য সৃষ্টি করলো একটা। কখনো মনে হচ্ছিল কেউ যেন অট্টহাস্য করছে, পরক্ষণই মনে হচ্ছিল কাঁদছে। আর্তনাদের সঙ্গে খিক খিক হাসি, হাসির সঙ্গে হাততালি, হাততালির সঙ্গে ডুমবুরু নিনাদ যে পরিবেশ সৃষ্টি করল তা আতঙ্কজনক। এতক্ষণ কোনো মানুষ দেখা যায়নি, কিন্তু এইবার দেখা গেল। বনোয়ারি বেরুলো জঙ্গল থেকে, ছুটে বেরোলো যেন পালাচ্ছে। অদ্ভুত তার চেহারা, মুখময় গোবদারি, মাথায় প্রকাণ্ড পাগড়ি, কাঁধে প্রকাণ্ড বোঁচকা, হাতে ব্যাগ, ফুল প্যান্টের ওপর লম্বা ঝোলা কোট পড়েছে একটা, পায়ে বুট জুতো। মাঠের মধ্যে পড়ে সে ছুটতে লাগলো, আর মাঝে মাঝে পিছু ফিরে চাইতে লাগলো। তার পিছনে কেউ ছুটছিল না, কিন্তু বনোয়ারির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার যেন আশঙ্কা হচ্ছে কেউ তাড়া করে আসছে তাকে পিছু পিছু। মাঠের অপর প্রান্তে ঘর ছিল একটা, পোড়ো বাড়ি। বনোয়ারি সেই দিকে দৌড়তে লাগল। পোড়ো বাড়িটা নীলকুঠি ছিল এককালে, এখন ওটা স্থানীয় জমিদারের সম্পত্তি। জমিদার কলকাতায় থাকেন, সুতরাং বাড়িটা পোড়ো বাড়িই হয়ে গেছে। কিন্তু সেকেলের বাড়ি, রেক্তার গাঁথুনি একেবারে পড়ে যায়নি। দেওয়ালগুলো খাড়া আছে, কপাট জানলাগুলোও আছে। পশ্চিম দিকের ঘরের কপাট জানলা চোরে খুলে নিয়ে গেছে, কিন্তু উত্তর দিকের ঘরটা, দক্ষিণ দিকের ঘরটা আর পূর্ব দিকের ঘরটা ঠিক আছে। পূর্ব দিকের ঘরটাই বড়, হলের মতো। তার সামনে একটা চওড়া বারান্দা, বারান্দার উত্তরে আর দক্ষিণে ঘর। বনোয়ারি ছুটতে ছুটতে এসে পূর্ব দিকের ঘরের সামনের চওড়া বারান্দাতে উঠে হাঁপাতে লাগলো। আর একবার পিছু ফিরে চেয়ে দেখলে, তারপর ঢুকে পড়ল পূব দিকের বড় ঘরটাতে। ঢুকেই ঘরের কপাট বন্ধ করে তাতে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে ঝড় বৃষ্টির তুমুল গর্জন হচ্ছিল, কিন্তু বনোয়ারি তা শুনছিল না। সে শোনবার চেষ্টা করছিল কারোর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে কিনা। গত 7 দিন ধরে সে ওই পায়ের শব্দটাকে এড়িয়ে চলতে চাইছে, কিন্তু পারছে না। সোনাটুপির জঙ্গলে ঢোকবার পর আর সে শব্দটা শুনতে পায়নি, কিন্তু জঙ্গল থেকে বেরিয়েই সে ছপ ছপ শব্দ শুনেছিল। নির্ঘাত শুনেছিল, তার ভুল হয়নি, কিন্তু একবার মাত্রই শুনেছিল।
হার শোনেনি। সে আশা করবার চেষ্টা করেছিল, তবে কি হার গিলে তাকে রেহাই দিলে? খুটখুট করে শব্দ হলো বারান্দায়। চমকে উঠে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল বনোয়ারি। তার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠল। কিন্তু দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল না, কেবল ঝড় জলের দাপাদাপি, আর কোনো শব্দ নেই। ছাগলের ডাকের মতো ওটা কি শোনা যাচ্ছে? এই ঝড়ে বৃষ্টিতে কারো ছাগল বেরিয়ে পড়েছে নাকি? কিন্তু একটা ছাগল তো নয়, অনেক ছাগলের ডাক। তারপর বনোয়ারি বুঝতে পারলে ব্যাঙ ডাকছে। আরও মিনিট খানেক দাঁড়িয়ে রইল সে। তারপর তার মনে হলো সমস্ত রাত তো কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। ভিতরে ঢুকে সে পিঠের বোঁচকা আর ব্যাগটা নামিয়ে রাখলে। সঙ্গে সঙ্গে দড়াম করে খুলে গেল কপাট, আর ছপ 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 শব্দ হলো একটা বাইরে। বনোয়ারি দৌড়ে গিয়ে কপাটটা বন্ধ করে দিলে। আবার কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল। হারগিলের চেহারাটা স্পষ্ট ফুটে উঠল তার মনে। ওর আসল নাম দ্বন্দ্ব, ভালো নাম ছিল দনুজারি। কিন্তু তার চেহারার জন্যে সবাই ওকে হারগিলে বলে ডাকত। হারগিলের মতোই দেখতে, লম্বা লিকলিকে কোমরের ওপর থেকে মাথা পর্যন্ত এক সরল রেখায় নয়, দুবার বেঁকেছে। কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা বাঁক, হঠাৎ মনে হয় কুঁজো। এই বাঁকটার উপরেই ছুরি মেরেছিল বনোয়ারি। আর দ্বিতীয় বাঁকটা ঘাড় থেকে মাথা পর্যন্ত। কিন্তু এ বাঁকটা উল্টো রকম। লম্বা ঘাড়টা ভিতরের দিকে ঢুকে গেছে, আর গলার দিকটা বেরিয়ে পড়েছে সামনের দিকে। মনে হয় কেউ যেন ওর ঘাড়ে লাথি মেরে সামনের দিকে বেঁকিয়ে দিয়েছে গলাটা। গলাটা অসম্ভব লম্বাও, সাঁকিটাও বেশ উঁচু। খাড়ার মতো নাকের সঙ্গে সেটা যেন পাল্লা দিয়ে বড় হয়েছে। গায়ের রং ফর্সা, ঠিক ফর্সা নয়, হলদে। কপাল উঁচু, চোখ দুটো কটা মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসছে। ভুরু নেই, চোখ মুখে কেমন যেন একটা বকের ভাব। এরকম লোক যে কি করে ঝুমকোর মতো মেয়েকে পটাতে পেরেছিল তা বনোয়ারি বুঝতে পারেনি। হারগিলি অবশ্য ঝুমকোর প্রেমে পড়েনি। সে ঝুমকোর সঙ্গে ভাব করেছিল তার গয়না আর গিনিগুলো হাতাবার জন্য। কিন্তু ঝুমকো তো পড়েছিল। তা না পড়লে ভিতরের এত খবর কি হারগিলা জানতে পারত? সে কোন ব্যাংকে গিনিগুলো রাখত, আলমারির কোনখানটায় তার গয়নাগুলো আছে, সব কি বলতো হারগিলাকে? ভালো না বাসলে বলতো না। হারগিলাই বনোয়ারিকে নিয়ে গিয়েছিল ঝুমকোর কাছে। একা তো এত বড় জোয়ান মেয়েকে খুন করা যায় না, একজন সহকারী চাই। আর হারগিলা ছোড়াছুরি বা গোলাগুলির পক্ষপাতীয় ছিল না। সে বলতো ওসব গোলমেলে জিনিস, ধরা পড়ে যাবার ভয় থাকে। তার চেয়ে টুঁটি টিপে শেষ করে দেওয়াই নিরাপদ। বনোয়ারি জাপটে ধরেছিল ঝুমকোকে, আর হারগিলে টুঁটি টিপেছিল। বনোয়ারির চিন্তাধারা বিঘ্নিত হলো। বারান্দায় কে যেন ঘুরে বেড়াচ্ছে। মট করে একটা শব্দ হলো। ঠিক এমনই শব্দ ঝুমকোর গলা থেকেও বেরিয়েছিল। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল বনোয়ারি। তারপর হঠাৎ তার মনে পড়ল তার পকেটে একটা টর্চ আছে।
তার ঝোলার মধ্যে লণ্ঠনও আছে একটা। টর্চটা ভিতরের পকেটে ছিল, খুব বেশি ভেজেনি, জ্বালা গেল। জেলেই নিশ্চিত হলো বনোয়ারি কপাটে খিল ছিটকিনি দুইই আছে। তাড়াতাড়ি লাগিয়ে দিল দুটোই। তারপর ঝোলাটার ভিতর থেকে লণ্ঠনটা বার করলে। আলাদা একটা বোতলে কেরোসিন তেলও ছিল। গত 15 দিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছে। কত অজানা জায়গায় রাত কাটাতে হয়েছে, আরও কত রাত কাটাতে হবে তার ঠিক নেই। তাই প্রয়োজনীয় জিনিসগুলি, বিশেষ লণ্ঠন আর কেরোসিন তেল, টর্চ, দেশলাই আর মোমবাতি সে সংগ্রহ করে রেখেছে। কপাট বন্ধ করে সে লণ্ঠন, তেলের শিশি বার করলে। টর্চের আলো জেলে দেশলাইটা খুঁজে বার করতে একটু দেরি হলো। নানাবিধ কাপড় জামার জটিলতায় হারিয়ে গিয়েছিল। সব বার করে ফেললে সে বোঁচকাটা থেকে। অনেক রকম কাপড় জামা ছিল, প্যান্ট, হাফ প্যান্ট, ঝোলা পাজামা, ধুতি, শার্ট, কোট, হাওয়াই শার্ট, হরেক রকমের রঙিন চশমা 2-3 জোড়া। বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছিল। বনোয়ারি ক্রমাগত পোশাক বদলে বদলে বেড়াচ্ছিল। তার ধারণা পুলিশ তো বটেই, হাড়গিলার পেতাত্তাও পোশাক বদল করলে বোধহয় তাকে চিনতে পারবে না। যদিও সে বারবার নিজের সঙ্গে তর্ক করেছিল যে ভূত-টুত সব কুসংস্কার, মৃত্যুর পর আর কিছু থাকে না, কিন্তু তবু সে সাবধানতা অবলম্বন করতে ছাড়েনি। তার্কিক বনোয়ারির পিছনে বসে আর একজন কানে কানে বলছিল, সাবধানের বিনাশ নেই। তুমি একটা শব্দ যখন শুনেছ, তা যাই হোক, সাবধান হও। বনোয়ারি ক্রমাগত পালাচ্ছিল আর পোশাক বদলাচ্ছিল। কখনো সাহেবি পোশাক, কখনো পেশোয়ারি, কখনো পাঞ্জাবি, কখনো মিলিটারি। চোখে কখনো গগলস, কখনো সাদা চশমা, কখনো নীল। ভিজে কাপড় জামার মধ্যে দেশলাইটা পাওয়া গেল অবশেষে। একদম ভিজে গেছে। টর্চের আলোতেই তাড়াতাড়ি লণ্ঠনে তেল ভরে ফেলল সে। টর্চের আলোটা ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো। টর্চটা নিভিয়ে রেখে দিলে। একটু আলোর সম্বল রাখা ভালো। দেশলাইটা জলে কি? বড্ড ভিজে গেছে। তবু সে চেষ্টা করতে ছাড়ল না। 1, 2, 3, 4, একটা কাঠিও জ্বলল না। আবার শুরু করলো সে। খচ 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 খচ। অন্ধকারে শব্দটা অদ্ভুত শোনাতে লাগলো। কেউ যেন হাঁটছে। হাঁটছে না হাসছে? পাগলের মতো কাঠির উপর কাঠি ঘষতে লাগলো বনোয়ারি। একটাও জ্বলল না। সব কাঠি ফুরিয়ে গেল। টর্চটা জেলে ছড়ানো কাঠিগুলোর দিকে সভয়ে চেয়ে রইল সে। টর্চের আলোটাও বেশ লাল হয়ে গেছে। আর বেশিক্ষণ টিকবে না। আবার নিভিয়ে দিল টর্চটা। চতুর্দিক কাঁপিয়ে বজ্র পড়ল একটা। মনে হলো এই বাড়িতেই পড়ল। থরথর করে কেঁপে উঠল বাড়িটা। বনোয়ারির মনে হলো সমস্ত রাত অন্ধকারে কি করে কাটাবো এখানে। আলোটা যদি জ্বালাতে পারতুম। আলো থাকলে কারোর পরোয়া করতুম না। হঠাৎ ডান দিকে খিক খিক করে শব্দ হলো। তরাক করে দাঁড়িয়ে উঠল বনোয়ারি। ঠিক যেন ব্যঙ্গ করে কে হাসল। যেদিক থেকে হাসিটা এলো টর্চটা জেলে সেই দিকে দেখল চেয়ে। এতক্ষণ চোখে পড়েনি। এবার দেখতে পেলে একটা খোলা জানালা রয়েছে ওদিকের দেওয়ালে।
এগিয়ে গেল সেদিকে। টর্চ ফেলে দেখল বাইরের বারান্দায় 2-3টে শেয়াল দাঁড়িয়ে রয়েছে। ওরাই খ্যাক খ্যাক শব্দ করছে সম্ভবত। ফিরে এলো আবার। টর্চটা নিভিয়ে দিয়ে বসে রইল কয়েক মুহূর্ত। তারপর গোঁপদাড়িগুলো খুলে ফেললে। জলে ভিজে পরচুলাগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল একটা। তারপর ব্যাগের ভিতর হাত পুড়ে একটা পাউরুটি বার করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। খুব খিদে পেয়েছিল। ভাগ্যে পাউরুটিটা সঙ্গে এনেছিল। খেতে খেতে নিজের মনেই নিজের সঙ্গে কথা শুরু করে দিলে। নিজের কণ্ঠস্বরই যেন সঙ্গী হলো তার সেই নির্জন অন্ধকার ঘরে। হারগিলে, এই তুই কী করলি বলতো? তোর সঙ্গে কথা ছিল তুই আধা আধি বকরা দিবি আমাকে, ছিল না? কিন্তু মাত্র 20 টাকা নিয়ে আমাকে তুই বিদায় করে দিলি। কোন আক্কেলে? কলা দেখালি? কেমন মজাটি টের পাইয়ে দিলুম। ছুরির একটা ঘায়ে তো কাঁত হয়ে পড়লি। আমার সঙ্গে চালাকি? গয়না গিনি সব পুঁতে রেখে এসেছি। পুলিশ খুনাক্ষরেও জানতে পারবে না। 3 কত গা ঢাকা দিয়ে ফিরে যাব আবার। বাইরে আবার ছপ ছপ শব্দ শোনা গেল। তার সঙ্গে সেই খিক খিক হাসি। আহ, শেয়ালগুলো জ্বালালে তো। হারগিলে, তুই ভেবেছিস আমি ভূতের ভয়ে কাঁপছি? মোটেও না। তুই শেষ হয়ে গেছিস। তোকে আর ভয় নেই। লণ্ঠনটা জ্বালাতে পারলে কারো পরোয়া করতুম না। অন্ধকার বলেই গাটা ছমছম করছে। টক করে একটা শব্দ হলো। মেঝেতে কি যেন পড়লো একটা উপর থেকে। টর্চটা মুঠোয় চেপে ধরে তড়াক করে লাফিয়ে উঠল বনোয়ারি। তারপর জ্বাললে টর্চটা। যা দেখল তাতে তার মুখটা হাঁ হয়ে গেল একটু। চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়বার মতন হলো। মেঝের মাঝখানে একটা দেশলাইয়ের বাক্স পড়ে। তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে নিল সেটাকে। শুকনো খটখটে নতুন দেশলাই এক বাক্স। দুদিকের কাগজ পর্যন্ত ঠিক আছে। কোত্থেকে এলো এটা? কে দিলে? টর্চটা ছাদের উপর ফেলে দেখবার চেষ্টা করলে একটু। কিচ্ছু দেখা গেল না। খিক খিক হাসিটা আবার শোনা গেল বাইরে। আর সঙ্গে সঙ্গে টর্চটা নিভে গেল। তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। বনোয়ারি তাড়াতাড়ি ঝুঁকে তুলে নিল দেশলাইটা। প্রথম কাঠিটাই জ্বলে উঠল। লণ্ঠনটা জেলে বেশ করে গুছিয়ে বসেছিল বনোয়ারি। বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ধ্বনি, আকাশের গুরু গুরু শব্দ আর ঝড়ের তাণ্ডব চলছিল। আর তার মধ্যে মাঝে মাঝে সেই ছপ ছপ শব্দ আর খিক খিক হাসি। এইটাই শুনছিল বনোয়ারি একাগ্র হয়ে। শেয়ালগুলো ওরকম করছে তাই নিশ্চয়ই। এই বিশ্বাসেই অনড় হয়ে বসেছিল সে। কিন্তু একটু পরেই এ বিশ্বাস আর টিকল না। খিক খিক শব্দটা কানের খুব কাছে শোনা গেল। নিঃশ্বাসের স্পর্শ যেন গালে লাগলো। তার মনে হতে লাগলো ঘরের ভিতরই যেন কে ঘুরে বেড়াচ্ছে। চুপ নাও, খবরদার! টপ করে ব্যাগ থেকে ছোরাটা বার করে চিৎকার করে উঠল বনোয়ারি। শব্দটা থেমে গেল। নাড়ারন্ধ বিস্ফারিত করে বসে রইল সে। অনেকক্ষণ কোনো শব্দ হলো না। তারপর হঠাৎ সে দেখতে পেল ঘরের কোণে ছায়ামূর্তির মতো কি যেন দাঁড়িয়ে আছে একটা। ঠিক যেন হাড় গিলে ছায়া পড়েছে। বোঁ করে ছোড়াটা সেই দিকে ছুঁড়ে দিল সে। ছায়াটা শট করে যেন উপরের দিকে মিলিয়ে গেল।
আর ছোড়াটা গেঁথে গেল দেওয়ালে। বনোয়ারি উঠে গেল দেওয়াল থেকে ছোড়াটা খুলে নেবার জন্য, কিন্তু পারলে না। ছোড়াটা দেওয়ালে এমন গেঁথে বসে গিয়েছিল যে খোলা গেল না। টানাটানি ধস্তাধস্তি চরম করলে বনোয়ারি, কিন্তু কিছুতেই তুলে নিতে পারলে না ছোড়াটা। মনে হলো ভিতর থেকে ছোড়াটাকে কে যেন শক্ত করে ধরে রেখেছে। ছোড়াটা ছেড়ে দিয়ে এক দৃষ্টে তার দিকে সভয়ে চেয়ে রইল বনোয়ারি। ছোড়ার বাঁটটা কাঁপতে লাগলো। বনোয়ারির মনে হলো যেন বলছে, না না, পারবে না, ছেড়ে দাও। ঠিক এই সময় খিকখিক হাসিটা আবার কানের পাশে শুনতে পেল সে। লাফিয়ে সরে গেল একধারে। খানিকক্ষণ চেয়ে রইল ছোড়াটার দিকে। আর একবার চেষ্টা করলে দাঁতে দাঁত চেপে প্রাণপণে টানতে লাগলো। টানতে টানতে হঠাৎ হাত ফসকে গেল তার, দড়াম করে নিজেই পড়ে গেল মেঝের উপর। ছোড়ার বাঁটটা দুলে দুলে বলতে লাগলো, না না না। আর সঙ্গে সঙ্গে খিকখিক হাসি। মেঝে থেকে উঠে কপাট খুলে ছুটে বেরিয়ে গেল বনোয়ারি বাইরে। দমকা হাওয়া ঘরে ঢুকে তার কাপড় চোপড় উড়িয়ে ছড়িয়ে দিল ঘরের মেঝের চারিদিকে। লণ্ঠনের শিখাটা কাঁপতে লাগলো, কিন্তু নিভল না। বনোয়ারি ঘরে এসে ঢুকলো প্রকাণ্ড লম্বা একটা গাছের ডাল টানতে টানতে। পিটিয়ে লম্বা করে দেব হারামজাদাকে। উচ্চ কণ্ঠে এই স্বগতোক্তি করে কপাটটা আবার ভালো করে বন্ধ করে দিল সে। তারপর লম্বা ডালটা রাখলে এক ধারে, কাপড় চোপড়গুলো গুছিয়ে বোঁচকায় পুড়ে ফেললে। তারপর ঘরের মাঝখানে গুম হয়ে বসে রইল ভ্রু কুঞ্চিত করে। অনেকক্ষণ চুপ করে বসে রইল, কোনো সারা শব্দ নেই। ক্রমশ ঘুম পেতে লাগলো তার, ঢুলতে লাগলো। হঠাৎ চমকে উঠল একবার। মনে হলো ঘরের আর একটা কোণে ফিস ফিস করে কথা কইছে যেন কারা। লম্বা ডালটা তুলে তেড়ে গেল সেদিকে, কেউ নেই। তারপর তার মনে হলো সমস্ত দিনের ক্লান্তিতে তার মাথা বেঠিক হয়ে গেছে বোধহয়, তাই ওসব আজগুবি জিনিস দেখছে আর শুনছে। একটু ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। ভূত, যত সব বাজে কথা। বোঁচকাটা মাথায় দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সে মেঝের উপর। চোখ বুজে রইল খানিকক্ষণ, কিন্তু ঘুম এলো না। তবু চোখ বুজে রইল। তারপর একটা অদ্ভুত ছোট্ট শব্দ হলো। বনোয়ারি চোখ খুলে দেখলে ছাতের উপর থেকে কালো মতন কি একটা ঝুলছে। ঝুল নাকি? পুরানো বাড়িতে ঝুল থাকা অসম্ভব নয়। এক দৃষ্টে চেয়ে রইল সেদিকে। মনে হতে লাগলো ক্রমশ সেটা বড় হচ্ছে, নিচের দিকে লম্বা হচ্ছে। সাপ নয় তো? বনোয়ারি উঠে সেই লম্বা ডালটা তুলে সেটা নাগাল পাবার চেষ্টা করতে লাগলো। ডালটা খুব লম্বা, নাগাল অনায়াসেই পাওয়া যেত, কিন্তু ওটা ক্রমশ সরে সরে যেতে লাগলো আর ক্রমশ লম্বা হয়ে নামতে লাগলো মেঝের দিকে। বনোয়ারি শেষে পাগলের মতো ঘোরাতে লাগলো ডালটা। তারপর অপ্রত্যাশিত এক কাণ্ড হলো। হঠাৎ কে যেন পিছন দিক থেকে জাপটে ধরল তাকে। নরম দুটো হাত, ঠিক যেন মেয়ে মানুষের হাত। পিঠের উপর স্তনের স্পর্শও পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। বনোয়ারির হাত থেকে ডালটা পড়ে গেল, আর ছাদ থেকে সেই কালো বস্তুটা নামতে লাগলো ক্রমশ।
বনোয়ারি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল সেদিকে। দেখতে দেখতে সেটা তার চোখের সামনে নেমে এলো। বনোয়ারি দেখলে সেটা ঝুলও নয়, সাপও নয়, আঙুল একটা, বিরাট মোটা রোমশ আঙুল, প্রকাণ্ড নখ রয়েছে তাতে। আঙুলটা মেঝের কাছে আসতেই চড়াত করে শব্দ হলো একটা, মেঝেটা ফেটে গেল। সেই ফাটলের ভিতর থেকে বেরুলো হাড়গিলের মুন্ডটা। কে? বনোয়ারি? এসো এসো, ভয় পাচ্ছ কেন? ঝুমকো এবার ছেড়ে দাও ওকে, ও আসবে এবার। ঝুমকো আমার গলাটাকে কামড়ে ছ্যাঁতরা ছ্যাঁতরা করে দিয়েছে একেবারে, দেখতে পাচ্ছ? গর্ত, গর্তের ভিতর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে। ঝুমকো ছেড়ে দাও ওকে, ও এবার আসবে। বনু এসো। অদৃশ্য হাতের বন্ধন শিথিল হয়ে গেল। অদৃশ্য এবার দৃশ্যও হলো। বনোয়ারির ঘাটটা ওদিকে বেঁকে গেছে, জিভটা বেরিয়ে ঝুলছে, মুখময় ফেনা, চুলগুলো এলোমেলো। তারপর বনোয়ারি অনুভব করলে হাড়গিলে তার হাত ধরে টানছে, আর ঝুমকো ঠেলছে তাকে পিছন থেকে। বনোয়ারি গর্তে ঢুকে পড়ল। ফেরারি আসামি বনোয়ারির মৃতদেহ 7 দিন পরে পুলিশ আবিষ্কার করলে সেই ঘরের মধ্যে। মৃতদেহটি ঘরের মেঝেতে একটা ফাটলের মধ্যে আটকে ছিল। শেষ হলো আজকের গল্প, বনফুলের লেখা পালানো যায় না। কথক এবং অন্যান্য চরিত্রে দেবাশিস এবং ক্ষিতীশ, সাউন্ড এবং পোস্টার ডিজাইনে রাহুল। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।